এটা আমরা সবাই জানি যে জামাতের অন্যতম সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলামের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আগামী ২৭ মে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই রায়ের উপর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ অনেকটাই নির্ভর করছে। রায় কী হবে সেটা নিয়ে আমরা কোনো আলোচনায় যাব না, যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। কিন্তু এই মামলার যে আইনি এবং রাজনৈতিক তাৎপর্য সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রথমত যেটা বলা যায়, এই মামলার সঙ্গে মানবতা বিরোধী অপরাধের মামলায় অন্য যাদের মৃত্যুদণ্ড হয়েছে বা নানা রকম শাস্তি হয়েছে সেটার একটা বড় সম্পর্ক রয়েছে। বিশেষত মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মাহমুদ মুজাহিদ, কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের শেখ হাসিনার তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে, তাদের বিচারের সঙ্গে এই মামলার সম্পর্ক অতপ্রত। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে তাদের তো এরই মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সুতরাং এই মামলায় কী রায় হয় সেটা তাদের উপর আর কী প্রভাব রাখে। কিন্তু মামলার যে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের মামলার যে বিচার কার্যক্রম সেটা আইনানুগ হয়েছে কিনা, সেটা আইন অনুসরণ করে হয়েছে কিনা, সেটার একটা ইন্ডিকেটর হতে চলছে এই মামলাটির রায়। যেমন আমরা যেটা জানি, ওই মামলার যখন বিচার কার্যক্রম চলে তখন ওই মামলার বলতে এই মামলাগুলোর যখন বিচার কার্যক্রম চলে তখন এটা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। বিশেষ করে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি বা আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা, তারা এই বিচারের তীব্র সমালোচনা করেছিল। তারা যেটা বলেছিল যে এটা আইন অনুসরণ করে হচ্ছে না এবং আন্তর্জাতিক মান অনুসরণ করে হচ্ছে না। কিন্তু আমরা যেটা জানি, শেখ হাসিনা সেটা কেয়ার করেননি এবং তিনি যথারীতি তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা করেছেন। এখন আজহারুল ইসলামের মামলার রায় হলে এটা বোঝা যাবে যে তাদের অন্যদের বিচার প্রক্রিয়াটাও যথাযথ আইন অনুসরণ করে হয়েছে কিনা। এটা আপনারা খেয়াল করে থাকবেন যে আজহারুল ইসলামের যে আইনজীবী শিশির মনির, তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটা কথা বলেছেন যে আজহারুল ইসলাম যে বেঁচে ছিলেন এটা আল্লাহরই একটা পরিকল্পনা, মহান রাব্বুল আলামিনের একটা ডিজায়ার ছিল, যে কারণে আজহারুল ইসলামের মামলায় এখন তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ন্যায় বিচার চাইতে পারছেন। এটা একটা দিক। আরেকটা হচ্ছে, আমি সংবাদকর্মী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টে যুদ্ধাপরাধ মামলাগুলি কভার করেছিলাম। তো সেখানে একটা বিষয় কিন্তু এখানে উল্লেখ করে রাখতে চাই, প্রায় সব মামলাতেই বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া ভিন্ন মত পোষণ করেছিলেন রায়ের সঙ্গে, এবং তিনি দেখিয়েছিলেন এই মামলার বিভিন্ন সাক্ষী এবং ট্রাইব্যুনালের রায়ের বিভিন্ন অংশ কিভাবে একে অন্যের সঙ্গে কন্ট্রাডিক্ট করে এবং কিভাবে কত অসঙ্গতি রয়েছে সেখানে, সেটা তিনি তুলে ধরেছিলেন। হ্যাঁ, যেহেতু তিনি সংখ্যালঘু ছিলেন, মামলার রায় কার্যকরের ক্ষেত্রে সেটা কোনো প্রভাব বিস্তার করেনি, কিন্তু ইতিহাসে নিশ্চয়ই এটা একটা দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। আরেকটা বিষয় আমার মনে আছে, যখন মাওলানা সাইদিকে খালাস দিয়েছিলেন আব্দুল ওয়াহাব মিয়া, তখন শাহরিয়ার কবির বলেছিলেন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় কারো সাজা কমানো যেতে পারে, কিন্তু কাউকে খালাস দেওয়ার সুযোগ নেই। মানে তিনি বিচারপতিদের ডিকটেশন দেওয়ার সময় তখনও ছিল আসলে। ২ নম্বর যে বিষয়টা, শিশির মনির যে শুনানি করেছেন সুপ্রিম কোর্টে, যে এই পুরো বিচার প্রক্রিয়াটা ট্রাইব্যুনালে যেটা হয়েছে সেটা একটা সিন্ডিকেটেড বিচার প্রক্রিয়া। এটা বিশেষ উদ্দেশ্যে জামাতের নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এবং এই বিচারটা হয়েছিল। আরেকটা যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে আইনি দিক, যে আমি বলছিলাম যে যথাযথ আইন অনুসরণ করা হয়েছে কিনা। আপনারা কিন্তু একটা বিষয় খেয়াল করবেন যে ট্রাইব্যুনালের যে বিচার বা মানবতা বিরোধী অপরাধের যে বিচার, সেটা অন্য ৮-১০টা বিচারের মতো না। এটা পৃথিবীতে খুব অল্প সংখ্যক এ ধরনের বিচার হয়েছে, এবং এ ধরনের বিচার যখন হয় তখন সারা দুনিয়ায় এই বিচার প্রক্রিয়ার দিকে দৃষ্টি রাখে, কারণ এটা মানবতা বিরোধী অপরাধ, ছোটোখাটো কোনো অপরাধ না। এবং এসব বিচারের ক্ষেত্রে আসলে লাখ লাখ মানুষের বিচার হয় না। এটা একটা কথা আছে, সেখানে দুটো দলের বিচার হয়, যারা অপরাধে সরাসরি জড়িত ছিল এবং যারা সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা কমান্ডার লেভেলে ছিলেন। আজহারুল ইসলামের ক্ষেত্রে যেটা বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স ছিল খুব কম। এই মামলায় যেমনটা দাবি করা হচ্ছে যে আজহারুলের তখন বয়স ছিল 18 বছর। প্রশ্ন তোলা হচ্ছে যে তিনি আসলে কমান্ডার লেভেলে দায়িত্ব পালন করার মতো বয়স ছিল কিনা, এবং ট্রাইব্যুনাল তাকে কমান্ডার বলেনি, কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে সেটা বলেছে। সুতরাং সেটাও একটা মীমাংসার বিষয়। সবচেয়ে বড় যেটা মীমাংসার বিষয় সেটা হলো গিয়ে আন্তর্জাতিক আইনে বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা। পৃথিবীর অন্যান্য যেসব ট্রাইব্যুনালে বিচার হয়েছে সেখানে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বেশ কিছু বিধিবিধান ছিল, অনেক রায় ছিল, যেটা কাদের মোল্লার মামলার সময়ই সে প্রশ্ন উঠেছে যে আন্তর্জাতিক আইনটা এখানে প্রযোজ্য হবে কিনা। আমাদের তখনকার সুপ্রিম কোর্ট বলেছে এটা প্রযোজ্য হবে না, যে কারণে আসলে আন্তর্জাতিক আইনের কোনো বিধিবিধান বা সুযোগ সুবিধা এই আসামিরা পাননি। এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ
নতুন করে এ ব্যাপারে কি সিদ্ধান্ত দেয় সেটা একটা বড় দেখার বিষয়। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে যেমন তদন্ত সংস্থার কাছে দেখা গেল একজন সাক্ষী এক ধরনের সাক্ষ্য দিয়েছেন, আবার তাকে যখন ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে তখন আরেক ধরনের সাক্ষ্য দিয়েছেন। এই যে কন্ট্রাডিকশন, সাধারণত আইনে যখন এরকম কোনো কন্ট্রাডিকশন করা হয়, কন্ট্রাডিকশন থাকে কোনো সাক্ষীর সাক্ষ্যে, তখন সেটা বাতিল করে দেওয়া হয়। কিন্তু ট্রাইব্যুনালে আমরা দেখেছি যে না, এ ধরনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আরেকটা ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সুখরঞ্জন বালি যিনি সাঈদীর বিপক্ষে সাক্ষী ছিলেন কিন্তু পরে সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে মাওলানা সাঈদীর ওই বিচার কার্যক্রম চলাকালে সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের পটক থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে পাওয়া যায় ভারতের কারাগারে। তিনি দীর্ঘ কারাভোগ করেন এবং পরবর্তীতে তাকে বাংলাদেশে ফেরত আনা হয়। তো এই যে পুরো বিচার প্রক্রিয়াটা, মানে পুরো যুদ্ধ অপরাধের বা মানবতা বিরোধী অপরাধের যে বিচারটা হয়েছে সেটা আসলে কতটা আইনানুগ হয়েছে, সম্ভবত সেটার একটা নির্ধারক হতে চলেছে আজহারুল ইসলামের মামলার এই রায়। এবং এটার একটা রাজনৈতিক বিরাট তাৎপর্য রয়েছে, কারণ যেটা হচ্ছে জামাত সবসময় দাবি করে থাকে যে তারা রাজনৈতিকভাবে মানে পাকিস্তানের পক্ষে সমর্থন দিলেও তাদের নেতারা কোনো রকম মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন না। সেই প্রশ্নেরও একটা জবাব পাওয়া যেতে পারে এই রায়ে। সুতরাং বাংলাদেশের জামাতের জন্য নিশ্চিতভাবে এই রায়টা মহাগুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণেও এই রায়টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ যেটা দেখা যাচ্ছে যে ওই মানবতা বিরোধী অপরাধের ইস্যুটা আবার নতুন করে সামনে এসেছে।